নমস্কার, টপ নিউজ এট 10 নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই আপনাদেরকে দেখাবো শহরের রাস্তায় ফের ধস। সল্টলেকের দত্তাবাদের রাস্তায় ধস, যেখানে রাস্তায় ধসে পুকুরে পড়ে যায় একটি গাড়ি। যে ছবি আপনারা দেখছেন সল্টলেকের দত্তাবাদের ছবি, সেখানে রাস্তায় ধসে পুকুরে পড়ে যায় একটি গাড়ি এবং পুকুর পাড়ে দেখুন সেই গাড়িকে ক্রেন দিয়ে তোলার কাজ চলছে। পুকুর পাড়ে রাস্তায় গাড়ি রাখা ছিল এবং সেখানেই রাস্তায় ধসে পুকুরে প্রায় পড়ে যায় গাড়িটি। প্রতিনিধি সান্নিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সান্নিকে থেকে জানার চেষ্টা করব। সান্নিক, একেবারে সল্টলেকের দত্তাবাদের রাস্তায় ধস। দেখো, যে জায়গায় ঘটনাটা ঘটেছে ইএম বাইপাস থেকে একেবারে ঢিলছোড়া দূরত্বে, সামনে ইএম বাইপাস, সেখান থেকে 1 মিনিটের হাঁটা পথ হবে না সেই রকম একটা দূরত্বে। পাশে যে জলাভূমিগুলো ছিল তার মধ্যেই পাশ দিয়ে এই রাস্তার পাশে এরকম একটা গার্ডওয়াল ছিল। এই গার্ডওয়াল বেয়ে এখানে প্রচুর গাড়ির চালক যারা অ্যাপ ক্যাব চালান রাত্রিবেলা এনে তারা গাড়ি এখানে পার্ক করে রাখেন। যদিও স্থানীয় পুর প্রতিনিধির তরফে দাবি যে এইখানে এইভাবে গাড়ি পার্ক করা তা পুরোপুরিভাবে বেআইনি, তা সত্ত্বেও অনেককে বারণ করা সত্ত্বেও তারা এখানে দীর্ঘদিন ধরেই গাড়ি রাখেন, এই অজুহাতে তারা গাড়ি রেখে দেন। এবং যেটা আজকে সকালবেলা একজন অ্যাপ ক্যাব চালক তিনি তার গাড়ি নিতে এসে দেখেন এই রাস্তার পাশ দিয়ে এইরকম গার্ডওয়াল যেটা ছিল এই গার্ডওয়াল ভেঙে কার্যত গোটা রাস্তাটাই কিন্তু ধসে গেছে এবং তার গাড়িও জলের মধ্যে অর্ধেকেরও বেশি চলে গিয়েছে। সেই গাড়ি ওই অবস্থায় কোনোভাবে স্থানীয় যারা ছিলেন সেখানে তারা কোনো রকম ভাবে একটা দড়ি দিয়ে সেই পাশে রাস্তার সঙ্গে বেঁধে রাখেন। তারপরে কিছুক্ষণ পরে ক্রেনে খবর দেওয়া হয়, ক্রেন এসে স্থানীয় পুলিশের সহায়তায় ক্রেন নিয়ে এসে সেই গাড়িকে এখান থেকে তোলা হয়। শুধুমাত্র একটি গাড়ি নয়, তোমাকে জানিয়ে রাখবো তার পাশাপাশি ভ্যান রিক্সা সহ আরও দু একটি ছোট এরকম গাড়িও কিন্তু জলের মধ্যে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছিল। যদিও সেগুলিকে তোলার ক্ষেত্রে খুব একটা সমস্যা হয়নি, তবে গাড়ি যেহেতু অনেক ভারী একটা গাড়ি ছিল সেই কারণে কিন্তু সেটাকে তোলার ক্ষেত্রে বেশ কিছুটা বেগ পেতে হয়েছিল স্থানীয়দের এবং তারপর ক্রেন নিয়ে এসে সেই গাড়িটিকে তোলা হয়। এই রাস্তায় যাতে পরবর্তীতে কোনো পার্কিং না হয় সেই বিষয়ে সুনিশ্চিত করার কথা কিন্তু পুলিশ আধিকারিকরাও জানাচ্ছেন, পুরো প্রতিনিধির সঙ্গে তারাও কথা বলেছেন এবং এইখানে যাতে পরবর্তীতে আর কোনো পার্কিং না হয়, অত্যন্ত সরু রাস্তা, সেখানে যাতে আর কেউ পার্কিং না করেন সেই বিষয়ে নজর দেওয়ার কথাও কিন্তু বলা হচ্ছে। মানে ডিউটি করে এখানে এসে গাড়ি রাখি, তো এবারে সকালবেলায় চান পান করতে গেছি বাড়িতে, গিয়ে এসে দেখছি যে গাড়ি ধসে গেছে। মানে এই লম্বা রাস্তাটা পুরো এখানে আছে, মাটি ধসে গেছে। না, পার্কিং করা হয় না, কিন্তু সব গাড়ি রাত্রিবেলা ডিউটি করে আসে লাগাই, তো ওরকম ভাবেই রাখা হয়। না, অনেক গাড়ি ছিল কিন্তু এদিকটাই ভ্যান পড়েছে, অনেকগুলো ভ্যান পুকুরে ডুবে রয়েছে। অনেক গাড়ি ছিল, সব বেরিয়ে গেছে, তাই সবই পড়ে গেছে। ফ্যান সব জলের ভেতরে আছে নাকি? এখানে এটা রাখা অবস্থায় নিজের মতন ধস নেমে পড়ে গেছে। বাঁচিলটা ধস নেমে চলে গেছে। অন্যদিকে নজর রাখবো কুলতলির দিকে। কুলতলি, সেখানে অবশেষে পুলিশের জালে কুলতলির সাদ্দাম সর্দার। গতকাল গভীর রাতে কুলতলি চুপড়িঝাড়ার একটি বেরির আলাঘর থেকে সাদ্দামকে গ্রেফতার করে পুলিশ। গতকাল রাতেই ছোট ছোট দলে ভাগ হয়ে পুলিশি অভিযান চলে, যেখানে সিপিআইএম নেতার ভেরির আলাঘর থেকে গ্রেফতার হয় সাদ্দাম শেখ। গত কয়েকদিন ধরে সিপিআইএম নেতা মান্নান খানের বাড়িতে ভেরিতে লুকিয়েছিল সাদ্দাম। মোবাইল ফোন ট্রেস করার পাশাপাশি স্থানীয় সূত্রে খবর যায় তদন্তকারীদের কাছে। এরপরই গতকাল রাতে ছোট ছোট দলে ভাগ হয়ে পুলিশি অভিযান হয়, যেখানে সিপিআইএম নেতার ভেরির আলাঘর থেকে গ্রেফতার হয় সাদ্দাম শেখ। এই যে আমরা ফাঁকা এলাকায় রয়েছি, ডান দিকে রয়েছে ঠাকুরার নদী এবং বাঁ দিকে রয়েছে বড় বড় ফিশারি। এই ফিশারির মধ্যেই যে আলাঘর, এই আলাঘর থেকেই তাকে গ্রেপ্তার করে কুলতলি থানার পুলিশ। এবং এই যে আলাঘর, সেই আলাঘরে থাকার জন্য সাদ্দামের সমস্ত রকম ব্যবস্থা করে দিয়েছিল এই বাম নেতা, এমনটাই পুলিশ সূত্রে খবর। এবং এখানে যেটা দেখা যাচ্ছে যে প্রত্যেকটি একটি মানুষ থাকতে গেলে তার যে যে করণীয় যে যে জিনিস লাগবে সেগুলো রয়েছে, যেমন খাবার জিনিস থেকে শুরু করে নেশার জিনিস, এবং তার সঙ্গে মশার উপদ্রব থেকে বাঁচতে মশার মারা ধূপ, রাত্রে যাতায়াতের জন্য টর্চ লাইট, তার সঙ্গে পেস্ট, বৃষ্টি হলে ছাতা এবং তার সঙ্গে গামছা, এবং তা রাত্রে লাইটের জন্য সোলার লাইটের ব্যবস্থা, তার সঙ্গে একাধিক জামা কাপড়ও সেখানে রয়েছে। তা এর পাশাপাশি যদি কেউ অতর্কিত চলে আসে তার হামলা চালানোর জন্য
ধারালো অস্ত্রও এখানে মজুদ ছিল। এই যে আলাঘর, সেই আলাঘর থেকে কিছুটা দূরে যে আরো একটি আলাঘর দেখা যাচ্ছে, সেই আলাঘর থেকে বাম নেতা মান্নান খানকে গ্রেপ্তার করে। এই মান্নানের সঙ্গে কি যোগ রয়েছে এই পাচার চক্রের মূল পান্ডা সাদ্দামের, তা খতিয়ে দেখার জন্য ইতিমধ্যেই পুলিশ দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করেছে ধৃত বাম নেতা মান্নান খান এবং তার সঙ্গে সাদ্দাম সর্দারের। কুলতলি থেকে রফিকুল ঢালির সঙ্গে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। মূর্তি প্রতারণা মামলার অন্যতম কিংপিং কুলতলি সাদ্দাম, সোমবার তাকে ধরতে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগও ওঠে। আর ঘটনার দিন থেকেই গা ঢাকা দেয় সাদ্দাম। অবশেষে 3 দিন পর সিপিআইএম নেতা মান্নান খানের ভেরির আলাঘরে হদিশ মেলে। মান্নান খানকেও ভেরি চত্বর থেকে গ্রেফতার করে পুলিশ। সাদ্দাম ও মান্নানের যোগসাজশ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই আলাঘর কার? মান্নান অন্যান্য লোকজন আসতেন? আগে আসতো, এখন আর আসেনি, বছর খানিক আর আসেনি। অপরিচিত লোকজন কি দেখেছে? গত বছর এসেছিল 2-1 জন, এবছর আর দেখিনি। পুলিশ এখানে আসে না, পুলিশ আমি দেখতে পাই। প্রতিনিধি অর্পণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অর্পণের থেকে একটু জানার চেষ্টা করব। অর্পণ, সাদ্দাম ও মান্নান দুজনকেই কুলতলি থানায় রাখা হয়েছে এবং আজ এই দুজনকে কখন বারুইপুর আদালতে পেশ করা হবে? একদমই, দেখো, আদালতে পেশ করার আগে এই দুজন আসামিকে নিয়ে যাওয়া হবে সরাসরি বারুইপুর পুলিশ সুপারের অফিসে। সেখানে প্রেস ব্রিফিং এর পর তাদেরকে আদালতে পেশ করা হবে। ইতিমধ্যেই সকালে তাদের দুজনার শারীরিক পরীক্ষা অর্থাৎ মেডিকেল করানো কমপ্লিট হয়েছে। পুলিশি প্রস্তুতি প্রায় শেষ বললেই চলে। আর কিছুক্ষণের মধ্যেই এই কুলতলি যে থানা রয়েছে সেই থানার থেকে তাদেরকে বের করে নিয়ে তাদের জন্য স্পেশাল স্কটের ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে স্পেশাল গাড়ির ব্যবস্থা করা হয়েছে। তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে সাদ্দাম সহ তার যে বাম নেতৃত্ব, যে বাম নেতা গ্রেপ্তার হয়েছিলেন তাদেরকে বের করে নিয়ে আসছে এবং সরাসরি এই কুলতলি থানা থেকে সাদ্দাম এবং মান্নানকে নিয়ে যাওয়া হবে বারুইপুর পুলিশ সুপারের অফিসে। সেখানে সাংবাদিক বৈঠকের পর তাদেরকে আদালতে পেশ করা হবে এবং এই ঘটনায় তুমি দেখতে পাচ্ছ তাদেরকে নিয়ে আসা হচ্ছে পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে। সাদ্দাম এবং তার সঙ্গে মান্নান এই দুজনকে নিয়ে আসা হচ্ছে এবং তাদেরকে সরাসরি নিয়ে যাওয়া হচ্ছে বারুইপুরে এবং বারুইপুরে সেখানে নিয়ে গিয়ে এবং সেখানে নিয়ে যাওয়ার পর তাদেরকে সরাসরি সেখানে নিয়ে যাবেন এবং সেখানে পুলিশের তরফ থেকে জানানো হবে যে পুলিশের তরফ কারা এর সঙ্গে যুক্ত সঙ্গে ছিলেন এবং কতজন রয়েছে সবিস্তারের পুলিশের তরফ থেকে জানানো হবে। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ বারুইপুর পুলিশ সুপারের অফিসের দিকে তারা চলে যাচ্ছেন। সাদ্দাম সাদ্দাম বাড়িতে সুড়ঙ্গ কেন? সাদ্দাম সুড়ঙ্গ বাড়িতে কেন? তৈরি করেছিলেন সাদ্দাম? আর কারা কারা ছিল? কে কারা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত? কতজন যুক্ত ছিল? কোথায় ছিলে? মান্নানের সঙ্গে কতদিনের সম্পর্ক? মান্নানের সঙ্গে কতদিনের সম্পর্ক? সাদ্দাম দেখো, কার্যত মুখে কুলু পেটেছে। এই মুহূর্তে তাকে নিয়ে যাওয়া হচ্ছে বারুইপুর পুলিশ সুপারের অফিসে এবং সেখান থেকে নিয়ে যাওয়া হবে বারুইপুর আদালতে। 14 দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে আদালতে আবেদন জানানো হবে এবং সেই আবেদনের পর আবেদন জানাবে পুলিশ, বোঝাই যাচ্ছে। আবেদনের পর গতকাল রাতেই সাদ্দামকে গ্রেফতার করে পুলিশ। কুলতলি থানার পুলিশ গ্রেফতার করে পুলিশের জালে কুলতলি সাদ্দাম সর্দার। কুলতলির কুখ্যাত দুষ্কৃতী সাদ্দাম এবং সাদ্দামকে গতকাল রাতেই গ্রেফতার করে পুলিশ। সিপিআইএম নেতার ভেরির আলাঘর থেকে ধৃত সাদ্দাম শেখ। গতকালই আপনাদের দেখিয়েছিলাম জামাল সর্দার তার বাড়িতে বিলাসবহুল বাড়ি, অট্টালিকা, আর সেখানেই রয়েছে ঘোড়া, সেখানে রয়েছে কচ্ছপ। আর এবার কচ্ছপ পোষায় জামালের বিরুদ্ধে পদক্ষেপ। জামালের বিরুদ্ধে বন্যপ্রাণ সংরক্ষণ ধারায় মামলা। গতকাল রাতে কচ্ছপ উদ্ধারে জামাল সর্দারের বাড়িতে অভিযান চালায় বন দফতর। সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। কচ্ছপ পোষায় জামালের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। গতকাল রাতেই কচ্ছপ উদ্ধারে জামাল সর্দারের বাড়িতে অভিযান চালায় বন দফতর, কিন্তু বাড়ির গেটে তালা থাকায় ভেতরে
ভেতরে ঢুকতে পারেননি বনকর্মীরা, খালি হাতেই ফিরতে হয় তাদের। দুটো ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। একটি ছবি গতকালই আপনাদেরকে দেখিয়েছিলাম, অট্টালিকা প্রাসাদোপম সেই বাড়ি, যে বাড়িতে রয়েছে সুইমিং পুল এবং সেই সুইমিং পুলে রাখা রয়েছে কচ্ছপ। একদিকে সেই কচ্ছপের ছবি এবং অন্যদিকে বন দপ্তরের ছবি। কেউ আছেন ভিতরে? আছেন দাদা ভেতরে কেউ? তা এখানে এসে দেখছি তো কচ্ছপ উদ্ধার করা যাচ্ছে না, কারণ গেট তালা দেওয়া রয়েছে। আপনারা পুলিশকে জানিয়েছিলেন? পুলিশ তো আমরা এসে এখানে দেখতে পাইনি, রাস্তায় দেখছিলাম পুলিশ ছিল কিন্তু নেই, তাই আমরা ফিরে যাচ্ছি। আপনারা সোনারপুরের জামালের রাজার মেজাজ, বিরাট বাড়ি যেন প্রাসাদ, সিসি ক্যামেরায় মোড়া। জামাল আবার ঘোড়াও পোষেন, আর সেই ঘোড়ার দেখভাল করতে 10,000 টাকা বেতনের কর্মী। এখানেই শেষ নয়, বাড়িতে আছে সুইমিং পুল, আর সেই সুইমিং পুলে রয়েছে কচ্ছপ। সোনারপুরে জামালের বিলাসবহুল জীবন এবার প্রকাশ্যে, আপনারাও দেখুন। বিশাল বাড়ি, বাড়ির মধ্যে সুইমিং পুল, পোষা ঘোড়া, শখের কচ্ছপ। বাড়ির চারধারে প্রায় 30টি সিসি ক্যামেরা। বাড়িতে 6-7 জন কাজের লোক। দক্ষিণ 24 পরগনার সোনারপুর, এখানকার প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের উত্তর সাঙ্গুর। এখানকারই বাসিন্দা জামাল উদ্দিন সর্দার, যার বিরুদ্ধে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ। সালিশি সভায় ডেকে মহিলাকে শিকলে বেঁধে মারধর করার অভিযোগ এই জামাল উদ্দিনের বিরুদ্ধে। পারিবারিক ব্যাপারে একটা ঝগড়া হয়েছিল, ও বিচার করবো বলে আমাদেরকে ডাকে। জামাল সর্দার তৃণমূলের একটা কর্মী ছিল, বিচার করবে বলে ডেকে আমাকে শিকল দিয়ে বেঁধে অতিরিক্ত ভাবে আমাকে মারধর করে, আমার ছেলে স্বামী সবার সামনে, এমনকি আমার স্বামীকেও মারধর করে। জামাল উদ্দিনের প্রাসাদের মতো বাড়ির ছবি মঙ্গলবারই প্রকাশ্যে আসে। প্রত্যন্ত গ্রামে প্রায় 1 বিঘা জমির ওপর বিরাট এই বাড়িটা জামাল উদ্দিন সর্দারের। বাড়ির ভেতর প্রায় 500 মিটার লম্বা সুসজ্জিত লন। বাড়ির মধ্যে রয়েছে সুইমিং পুল, সেই সুইমিং পুলে আবার কচ্ছপ। এখানেই শেষ নয়, ঘোড়াও পোষেন জামাল উদ্দিন সর্দার। ঘোড়া দেখভালের জন্য লোকও রেখেছেন জামাল উদ্দিন। তার বেতন মাসে 10,000 টাকা। কত টাকা মাইনেতে রেখেছে তোমাকে? আমাদের 10,000 টাকা। 10,000 টাকা মাস মাইনে? কজন কাজ করতে? আমি লোক গুনি না, আমার কাজ আমার যেরকম বলে আমি সেগুলো কাজে চলে যাই, আর সব লেবাররা কাজে যায়। এছাড়াও জামালের বাড়িতে কাজের লোক আরো 6 জন। এদের প্রত্যেকেরই মাস মাইনে নাকি 10 থেকে 15,000 টাকা। এবার দেখুন সিসি ক্যামেরার কি বহর। বাড়ির 4 ধারে রয়েছে প্রায় 30টি সিসি ক্যামেরা। কিন্তু এত কিছু হলো কিভাবে? কিভাবে এত বিশাল সম্পত্তি করলেন জামাল উদ্দিন? প্রাসাদ সমান বাড়ি, এই বাড়ির নিরাপত্তায় রাখা রয়েছে প্রায় 30টির ওপরে সিসি ক্যামেরা। এই বাড়ির রক্ষণাবেক্ষণে রয়েছে 7 জন কর্মচারী, প্রত্যেকেরই 10,000-এর উপরে বেতন। এই বিপুল টাকা আসে কোথা থেকে? একসময় মুহুরির কাজ করতেন জামাল উদ্দিন। এই কাজের সুবাদে থানা ও ভূমি রাজস্ব দপ্তরে যাতায়াত শুরু। এরপর জমির দালালির কাজ শুরু করেন জামাল। ধীরে ধীরে বাড়তে থাকে প্রভাব প্রতিপত্তি। অভিযোগের পর গ্রামে বিচারকের ভূমিকা নিতে শুরু করেন জামাল। পারিবারিক বিবাদ থেকে জমি দখলের অভিযোগ, বিচার পেতে অনেকেই ছোটেন জামাল উদ্দিনের কাছে। স্থানীয়দের দাবি, মাসে প্রায় 6 থেকে 7টি সালিশি সভা বসে জামাল উদ্দিনের এই প্রাসাদে। অভিযোগ, বিচার পাইয়ে দেওয়ার নামে চলে অত্যাচার, তোলাবাজি। বাড়ি বাড়ি অশান্তি হলে, কিছু হলে এসে গ্রামে একটা দাদা আছে, যে দাদা এরম অশান্তি হচ্ছে, একটু তুমি মীমাংসা করে দাও। ভালো মন্দ মীমাংসা সবার করে দিত, সেই অনুযায়ী তারা মিল করে দিত, চলে যেত। পঞ্চায়েতের নিয়ম না মেনেই বাড়ি তৈরি করা হয়েছে বলে অভিযোগ।
সোনারপুর যে সোনারপুরে একসময় জমি আন্দোলন গোটা রাজ্যের মানুষকে পথ দেখিয়েছিল, সেই সোনারপুরে আজকে এই সমস্ত কুকীর্তি হচ্ছে ভাবনা চিন্তার বাইরে এবং ডাইরেক্ট ভদ্রলোক তৃণমূল কংগ্রেসের নেতা। সালিশি সভায় মহিলাকে শিকল বেঁধে মারের অভিযোগ, তারপর থেকেই বেপাত্তা সোনারপুরের জামাল সর্দার। প্রকাশ্যে এসেছে জামালের অত্যাচারের আরো অভিযোগ। গ্রামের আরেক মহিলার দাবি, তার স্বামীকে চেন দিয়ে বেঁধে মারধর করা হয়েছে, সারা রাত উল্টো করে ঝুলিয়ে মারা হয়েছে। মহিলার দাবি, স্বামীকে বাঁচাতে তিনি জামালের হাতে পায়ে ধরেন। অভিযোগ, তখন উল্টে মহিলাকেই মারধর করা হয়। জামাল আমাদের অতিরিক্তভাবে মারধর করে, আমরা চাইছি জামাল শাস্তি পাক। আমি ওনাদেরকে জানিয়েছিলাম বলে এসছে। এই ঘটনা যে ঘটিয়েছে তার শাস্তি আমরা সবাই চাই এবং প্রশাসন যথাযথ ব্যবস্থা নিচ্ছে। মূল অভিযুক্ত যিনি আছেন জামাল সর্দার, তাকে যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসন তাকেও গ্রেপ্তার করবে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের বা রাজনৈতিকভাবে কোনো সম্পর্ক নেই। সোনারপুর থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। রাজধানী এক্সপ্রেস থেকে নিখোঁজ যাত্রী, 20 দিন ধরে খোঁজ নেই দমদমের মৌসুমের। 27 জুন দিল্লি থেকে রাজধানী এক্সপ্রেসে রওনা দেন, আর তারপরে কিন্তু শিয়ালদা ট্রেনে লাগেজ উদ্ধার হয়, ফোন পাওয়া যায়, কিন্তু ফেরেননি মৌসুম। রাজধানী এক্সপ্রেস থেকে নিখোঁজ যাত্রী প্রতিনিধি সান্নিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সান্নিক, অ্যাটেন্ডেন্টের তরফ থেকে ঠিক কি দাবি করা হচ্ছে? দেখো, যেমনটা আমরা জানি, দূরপাল্লার ট্রেনে ট্রাভেল করলে এসি কোচে অ্যাটেন্ডেন্টরা থাকেন। পরিবারের তরফে অ্যাটেন্ডেন্টের সঙ্গে ওই ট্রেনের কথা হয়েছিল। অ্যাটেন্ডেন্ট যেমনটা জানিয়েছিলেন, রাজধানী এক্সপ্রেস শিয়াল যে রাজধানী এক্সপ্রেসে তিনি ছিলেন, সেটা দুর্গাপুর এর আশেপাশে যখন সেই ট্রেন ছিল, তখনও সকালবেলা অর্থাৎ 28 তারিখ সকালে তাকে ব্রেকফাস্ট দিয়েছিলেন সেই অ্যাটেন্ডেন্ট, কিন্তু তারপর কিন্তু কোনো খোঁজ কেউই দিতে পারছেন না। পরিবারের তরফেও যথেষ্ট ক্ষুব্ধ তারা, তার কেননা তদন্তে কোনো রকম ভাবেই কোনো তরফে কোনো সহায়তা সেভাবে মিলছে না, তেমনটাই তারা অভিযোগ করছেন। এবং অন্যান্য ক্ষেত্রে আমরা যেমনটা দেখে এসেছি যে ট্রেনে করে কেউ ট্রাভেল করলে তার লাগেজ হারিয়ে যায় বা মোবাইল হারিয়ে যায়, এই ধরনের অভিযোগগুলো যখন সামনে আসে তখনই প্রশ্ন ওঠে ট্রেনের নিরাপত্তা নিয়ে। কিন্তু একজন মানুষ পুরোপুরি গায়েব হয়ে গেলেন, কোথায় তিনি গেলেন, কোন স্টেশনে তিনি নামলেন, কোনো খোঁজ কেউ দিতে পারছেন না। স্বাভাবিকভাবেই যথেষ্ট ক্ষুব্ধ এবং চিন্তিত মৌসুমের পরিবার। একেবারেই, এবং তদন্তের রেলের অসহযোগিতার অভিযোগ পরিবারের। ওর সব লাগেজ, পিঠের যে ব্যাগ সেটা পর্যন্ত ওখানে ফেলে রেখেছে। ওটা দেখে আমি তো অবাক হয়ে গেলাম যে সব জিনিসগুলো রয়েছে জমা পড়লো, কিন্তু মানুষটা গেল কোথায়? আমার একটাই অনুরোধ, আমার সন্তানও ও যেন ফিরে আসে, যেখানেই থাকুক ফিরে আসুক। আমরা শিয়ালদা জিআরপিতে ডায়েরি করতে গেছি, দুর্ভাগ্যজনক ব্যাপার হলো ওনার ডায়েরি নেয়নি। তখন আমরা এই মানসিক অবস্থা নিয়ে আমরা দমদম থানায় যাই, গিয়ে অনুরোধ করে চাই ওরা ডায়েরিটা নেয়। রেলের নিরাপত্তা নিয়ে একটা আমি বুঝতে পারলাম না, একটা কম্পার্টমেন্টের ভেতর তো সিসিটিভি হবে, সেই ফুটেজ দেখেও তো বলা যায় যে ছেলেটা কোথায় গেল।